এলিজাবেথ। আমার প্রজাদের শুভকামনা এবং ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে আমার কাছে আর কিছুই মূল্যবান নয়। এই উক্তিটি কেবল একজন শাসকের কথা নয়, বরং একজন মানুষের হৃদয়ের গভীর থেকে উঠে আসা সত্যিকারের অনুভূতির প্রকাশ। যদিও টিউডর বংশের শাসনকালে অসংখ্য নিরীহ মানুষকে প্রাণ দিতে হয়েছিল এবং সেই রক্তাক্ত পথ ধরেই এলিজাবেথ একসময় সিংহাসনে আরোহণ করেছিলেন, তবুও তিনি তার প্রজাদের হৃদয়ে ভালোবাসার আসন অর্জন করতে সক্ষম হয়েছিলেন। শুধু তাই নয়, সেই ভালোবাসা তিনি দীর্ঘদিন ধরে অক্ষুণ্ণ রেখেছিলেন। এমনকি তার শাসনের শেষ দিকে যখন তাকে নানা বিরূপ সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল, তখনও তিনি সাধারণ মানুষের ভালোবাসার প্রতি গভীরভাবে আগ্রহী ছিলেন। এই ভালোবাসা পাওয়ার জন্য তিনি কোনো ব্যক্তিকেই বিশেষ সুবিধা দিতেন না বা কারো কাছে মাথা নত করতেন না। পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত এই নারী প্রেমের ক্ষেত্রে ছিলেন উচ্ছল, স্বাধীনচেতা এবং কখনো কখনো নিষ্ঠুর। সামান্য ভালোবাসার জন্য তিনি যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হতেন না। এলিজাবেথ 1553 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, কিন্তু তার পিতা অষ্টম হেনরি এই কন্যা সন্তানকে মনের আনন্দে গ্রহণ করতে পারেননি। তিনি চেয়েছিলেন একজন পুরুষ উত্তরাধিকারী, যে ঐতিহ্যবাহী টিউডর বংশের ধারাবাহিকতা বজায় রাখবে। বিশেষত এত বাধা বিপত্তি পেরিয়ে অ্যান বোলিনকে রানীর আসনে বসিয়ে তিনি প্রত্যাশা করেছিলেন যে অন্তত একটি পুত্র সন্তান তাকে উপহার দেওয়া হবে। এলিজাবেথ যদি কন্যা না হয়ে পুত্র হতেন, তাহলে হয়তো তার মা অ্যান বোলিনকে মাত্র 3 বছর বয়সের শিশুকন্যাকে রেখে ফাঁসির মঞ্চে উঠতে হতো না। শিশুকাল থেকেই এলিজাবেথের জীবন ছিল কষ্ট, একাকিত্ব এবং আশঙ্কায় পরিপূর্ণ। সাধারণ শিশুদের তুলনায় তিনি অনেক বেশি বেদনাদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হয়েছেন। খুব ছোটবেলা থেকেই আকস্মিক মৃত্যুর ভয় তাকে তাড়া করে বেড়াতো এবং নিজের জন্মের সঙ্গে জড়িত কলঙ্ক সবসময় তার সামনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকত। তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে কার্যত বন্দি দশায়। তবে সৌভাগ্যবশত গৃহশিক্ষকের সান্নিধ্য, বইয়ের সংগ্রহ এবং বইমাত্রীয় ভাই এডওয়ার্ডের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে সুখের স্মৃতি ছিল রজার অ্যাশচাম এবং অন্যান্য শিক্ষকের তত্ত্বাবধানে হ্যাটফিল্ড হাউসে কাটানো শান্ত ও নিরিবিলি দিনগুলো। 1054 খ্রিস্টাব্দে অষ্টম হেনরির মৃত্যুর পর মাত্র 10 বছর বয়সী ষষ্ঠ এডওয়ার্ড সিংহাসনে বসলেন। তার সঙ্গে অভিভাবক হিসেবে রইলেন মামা ডিউক অফ সামারসেট। কিছুদিনের মধ্যেই চারদিকে ষড়যন্ত্র ও চক্রান্তের আধার ঘনিয়ে আসতে লাগলো। সামারসেট ক্ষমতালোভী হলেও যথেষ্ট চালাক ছিলেন না। তার উপর বালক রাজার শারীরিক অবস্থা এতটাই দুর্বল ছিল যে পূর্ণ বয়স পর্যন্ত বেঁচে থাকা তার পক্ষে অসম্ভব ছিল। অষ্টম হেনরির উইল অনুযায়ী উত্তরাধিকারের তালিকায় এডওয়ার্ডের পরে ছিলেন আরাগনের ক্যাথারিনের কন্যা মেরি টিউডার এবং সবশেষে এলিজাবেথ। তবে এই দুজনের জন্যই সবচেয়ে বড় হুমকি ছিলেন স্কটল্যান্ডের ভবিষ্যৎ রানী মেরি স্টুয়ার্ট, যিনি অষ্টম হেনরির বড় বোন মার্গারেটের নাতনি ছিলেন এবং ইংল্যান্ডের সিংহাসনেও তার দাবি ছিল অত্যন্ত জোরালো। কিন্তু মেরি স্টুয়ার্টের ক্যাথলিক ঘেঁষা মনোভাব এবং ফ্রান্সের রানী হওয়া তাকে ইংরেজ জনগণের সমর্থন থেকে বঞ্চিত করেছিল। এলিজাবেথ সেই সময় তার বিমাতা ক্যাথারিনের নতুন স্বামী সেমুরের বেশ পছন্দের পাত্রী হয়ে উঠেছিলেন। 15 বছর বয়সী রাজকুমারীর কিশোরীর হৃদয়ে সুদর্শন সেমুর গভীর আলোড়ন তুলেছিলেন। তাই 1554 সালে ক্যাথারিনের মৃত্যুর পরপরই সেমুর এলিজাবেথের কাছে সরাসরি বিবাহের প্রস্তাব রাখলেন। এই সম্পর্কের আসল চেহারা আজও পুরোপুরি জানা সম্ভব নয়, কিন্তু যে কলঙ্কের আবর্তে তারা দুজনেই জড়িয়ে পড়েছিলেন তা থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। সেমুরের বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ ছিল তিনি এলিজাবেথকে বিয়ে করে ইংল্যান্ডের সিংহাসন দখলের চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত দক্ষ আইনজীবীদের কঠিন জেরায় টিকে থেকে এলিজাবেথ নিজের নির্দোষিতা প্রমাণ করতে সক্ষম হন এবং কোনো রকমে নিজের মান সম্মান রক্ষা করেন। এলিজাবেথের বিরুদ্ধে বরাবরই একটি অভিযোগ ছিল যে তিনি ছিলেন এক সম্মোহনী নারী। এই বিষয়টি একদিক থেকে সত্য, আবার অন্য দিক থেকে সম্পূর্ণ সঠিক নয়। শোনা যায় তার চারপাশে যেসব তরুণ আসত তাদের প্রতি তিনি সহজেই আকৃষ্ট হতেন। এসেক্সের সঙ্গে তার সম্পর্ক সবচেয়ে গভীর ছিল বলে মনে করা হয়। স্পেনের ফিলিপ, ডন জন, অস্ট্রিয়ার আর্কিডিউক চার্লস এবং আনজাউর হেনরিও তার ভাই ফ্রান্সিস, এদের সবার সঙ্গেই তার এক ধরনের সম্পর্ক ছিল।
তবে সেগুলো ছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত। এই শীতল ও নিরাসক্ত আবরণ আসলে তার সুচিন্তিত কৌশলের অংশ ছিল। উত্তেজনা ও উচ্চাকাঙ্ক্ষায় টগবগ করে ফোটা একটি দেশে তিনি ছিলেন রূপালী পাহাড়চূড়ার মতো এক শীতল মহিমান্বিত ব্যক্তিত্ব। তাকে কাছে পাওয়া যেত কিন্তু ধরে রাখা যেত না। তার স্পর্শে শিহরণ জাগত কিন্তু নির্ভরতার আশ্রয় মিলত না। জাঁকজমক, আভিজাত্য এবং বিলাসিতার প্রতি তার ছিল তীব্র আগ্রহ। রাজকীয় অনুষ্ঠান বা শোভাযাত্রা যা সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে দিত এবং তাদের মনে বিস্ময় জাগাত, সেসবের পৃষ্ঠপোষকতা তিনি স্বয়ং করতেন। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন এক জ্বলন্ত অনুপ্রেরণার প্রতীক। তাকে আদর্শ মেনে অসংখ্য সাহসী ও মেধাবী মানুষ স্থলে, জলে ও যুদ্ধক্ষেত্রে কিছু একটা করে দেখাবার স্বপ্নে ঘর ছেড়েছিল। তবে ধর্মীয় মত প্রকাশের বিষয়ে তিনি কখনো উদার ছিলেন না, কারণ তিনি ভালোভাবেই জানতেন যে স্পেন থেকে যে ধর্মপ্রচারকেরা ইংল্যান্ডে আসত তাদের আসল লক্ষ্য ছিল দেশের মধ্যে অস্থিরতা ও বিদ্রোহের পরিবেশ তৈরি করা। ক্যাথলিক ভাবধারার প্রতি দেশে সহানুভূতি থাকায় তিনি নিজের সিংহাসনের জন্য হুমকি অনুভব করেছিলেন, ফলে ক্যাথলিকদের ওপর তিনি নিপীড়ন শুরু করেন। তবে ইতিহাসবিদ গ্রিনের মতে এলিজাবেথই প্রথম ইংরেজ শাসক যিনি উপলব্ধি করেছিলেন যে ধর্মীয় কারণে কাউকে হত্যা করা রাষ্ট্রের জন্য কলঙ্কজনক। তাই শুধুমাত্র ধর্মীয় মতভেদের কারণে কাউকে প্রাণদণ্ড দেওয়াকে তিনি অন্যায় বলে মনে করতেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতেন। এরপরে স্প্যানিশ জাহাজের বিরুদ্ধে ইংরেজ অভিযানকারীদের কার্যকলাপে ক্রুদ্ধ হয়ে স্পেনের রাজা ফিলিপ তার নৌবহর পাঠালেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ইংরেজ পক্ষ এই আকস্মিক আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল না। পর্যাপ্ত যুদ্ধাস্ত্র ও রসদ কোনোটাই মজুদ ছিল না। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এলিজাবেথকেও লন্ডন ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দেওয়া হলো। হতাশাবাদীরা আশঙ্কা করলেন যে দেশটি বুঝি বিপদে পড়ল, কিন্তু এলিজাবেথ পিছু হটলেন না। টিলবেরিতে তার সৈন্যবাহিনীর সামনে এসে তিনি উদাত্ত কণ্ঠে বললেন, আমার প্রিয় ও বিশ্বস্ত তো দেশবাসীর প্রতি একটুকুও সন্দেহ নিয়ে আমি বাঁচতে চাই না। আমি জানি আমি একজন নারী এবং শরীরের দিক থেকে হয়তো দুর্বল, কিন্তু আমার হৃদয় একজন রাজার মতোই দৃঢ় ও সাহসী। স্পেন বা ইউরোপের কোনো শক্তি আমার রাজ্যের সীমানায় নিঃশ্বাস ফেলবে এটা ভাবলেই আমার মন ঘৃণায় ভরে যায়। তার এই ভাষণ শেষ হওয়ার আগেই এক দূত ছুটে এসে জানালো যে ঈশ্বরের কৃপায় ইংরেজ বাহিনী স্পেনীয় আর্মাডাকে পরাজিত করতে সক্ষম হয়েছে। আনন্দে উদ্বেলিত হয়ে এলিজাবেথ ঘোষণা করলেন, দেখুন, ঈশ্বর কেবল সৎ ও সাহসীদেরই পাশে দাঁড়ান। তার কৃপার বায়ুতে আমাদের শত্রুরা ছত্রভঙ্গ হয়ে গেছে। 1858 সালের এই ঘটনা এলিজাবেথের শাসনকালে সবচেয়ে গৌরবময় অধ্যায়গুলোর একটি। তিনি অত্যন্ত দক্ষতার সাথে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। কিন্তু এই বিজয়ের পরও ব্যক্তিগত জীবনে তিনি ক্রমশ একাকী ও বিষণ্ণ হয়ে পড়তে লাগলেন। বয়সের ভার তাকে কমজোর করে দিচ্ছিল এবং একসময়ের প্রিয় এসেক্স তাকে প্রত্যাখ্যান করল। এসেক্স তাকে একজন শক্তিশালী ও তেজী নারী হিসেবেই চিনত, কিন্তু বয়সের সাথে সাথে তার পরিবর্তিত রূপ দেখার মানসিক প্রস্তুতি তার ছিল না। এসেক্স ভেবেছিলেন এলিজাবেথের ক্ষমতা ও প্রভাব দুর্বল হয়ে পড়েছে, কিন্তু 1601 সালের 25 ফেব্রুয়ারি এসেক্সের ফাঁসির পর এলিজাবেথের হৃদয় যেন ভেঙে পড়ল। অহংকার ছিল এলিজাবেথের জীবনের মূল চালিকা শক্তি। এই অহংকারই তাকে উপরে তুলেছিল এবং এই অহংকারই তাকে পতনের দিকে নিয়ে গিয়েছিল। জীবনের শেষ প্রান্তে এসেও মাঝে মাঝে তার ভেতরকার আগুন দপ করে জ্বলে উঠত। ডুবন্ত সূর্যের শেষ কিরণের মতো তার উচ্ছল হাসি, স্পষ্টবাদী বক্তব্য এবং দৃঢ় মনোভাব মাঝে মাঝে চমকে দিত রাজদূতদের, অনুপ্রাণিত করত সৈনিকদের। কিন্তু এসবই ছিল নিভে যাওয়ার আগে প্রদীপের শেষ উজ্জ্বল আভার মতো। 1603 সালে 24 মার্চ এসেক্সের মৃত্যুর ঠিক 2 বছর পর ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের জীবন প্রদীপ চিরতরে নিভে গেল। তার স্মৃতিসৌধ কোনো পাথরের তৈরি সৌধ নয়, তার স্মৃতিসৌধ হলো তার নিজের স্বদেশ ভূমি, যাকে তিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করে বিশ্বের দরবারে সম্মানের শীর্ষে নিয়ে গিয়েছিলেন। ফারাওদের পিরামিডের চেয়েও অনেক বেশি স্থায়ী এবং শক্তিশালী এই স্মৃতি, কারণ এটি পাথরের নয়, মানুষের হৃদয়ে গেঁথে আছে। এলিজাবেথের শাসননীতির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল তার ধৈর্যশীলতা এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
কারো পরামর্শ গ্রহণ করলেই সঙ্গে সঙ্গে তা কার্যকর করতে ঝাঁপিয়ে পড়তেন না তিনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন, সময়ের জন্য অপেক্ষা করতেন এবং সঠিক মুহূর্তে সঠিক পদক্ষেপ নিতেন। স্পেন ও পর্তুগালের সমুদ্রসীমায় ইংরেজ শক্তির উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রেও এই কৌশলী মনোভাব তাকে অনেক সাহায্য করেছিল। তিনি বিশ্বাস করতেন যে অপেক্ষা করলে পরিস্থিতি অনুকূল হতে পারে এবং তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় বিপদ ডেকে আনে। ইতিহাসে প্রথম এলিজাবেথ এমন একজন শাসক হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন, যিনি একদিকে ছিলেন কঠোর, অন্যদিকে ছিলেন অনুপ্রেরণাদায়ী। তার শাসনকাল ইংল্যান্ডের ইতিহাসে এলিজাবেথান যুগ নামে পরিচিত, যা সাহিত্য, সংস্কৃতি, সমুদ্রাভিযান ও জাতীয় পরিচয় গঠনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। শেক্সপিয়ার, মার্লো সহ অসংখ্য মহান সাহিত্যিক ও চিন্তাবিদ এই যুগেই বিকশিত হয়েছিলেন। তার শাসনকালেই ইংল্যান্ড একটি দ্বীপরাষ্ট্র থেকে ধীরে ধীরে বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করেছিল। একজন নারী হিসেবে সেই যুগে এত বড় একটি সাম্রাজ্য পরিচালনা করা ছিল অসাধারণ সাহসের কাজ। চারদিক থেকে চক্রান্ত, প্রতিদ্বন্দ্বিতা এবং বিপদের মুখোমুখি হয়েও তিনি দৃঢ়ভাবে সিংহাসনে টিকেছিলেন। তার জীবন প্রমাণ করে যে সত্যিকারের নেতৃত্ব কোনো বিশেষ লিঙ্গ বা বংশের সম্পত্তি নয়, বরং তা আসে অদম্য মনোবল, বুদ্ধিমত্তা এবং মানুষের হৃদয় জয় করার ক্ষমতা থেকে। প্রথম এলিজাবেথ এই তিনটি গুণেরই অপূর্ব সমন্বয় ছিলেন।